আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আমরা প্রতিনিয়ত নানা ধরনের ঔষধ খেয়ে থাকি। আমাদের বিভিন্ন ধরনের রোগ অথবা অসুখ যাই বলি না কেন, আমাদের ঔষধ কিন্তু একটা বলা যেতে পারে প্রতিদিনকার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই ঔষধের ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকা উচিত। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঔষধের মেয়াদের ব্যাপারে। সো আমরা আজকে একটু দেখব যে ঔষধের মেয়াদ আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং এর সাথে ঔষধের মেয়াদ এর যে লিখিত ডেট এটাই কি সর্বশেষ কথা? নাকি আরো কিছু আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, আমরা অদৃশ্য বিপদ বলতে কি বুঝি? যে নষ্ট ঔষধ দেখতে সবসময় খারাপ হয় না। ঠিক আছে? এখানে না লেখা আছে। যাই হোক, সো নষ্ট ঔষধ দেখতে যে সবসময় খারাপ হবে এমন না। এই ঔষধটা দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা বেটার। বাট এটার মধ্যে কিন্তু এটার মধ্যকার যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নষ্ট হওয়ার মতো সুযোগ রয়েছে। এ কারণে বলা হচ্ছে যে অনেক সময় ভাবি আমরা ঔষধ দেখতে স্বাভাবিক আছে, তার মানে ঠিক আছে, ওকে, আমাদের মেয়াদ নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, থাইরয়েড বা হার্টের জন্য যে ঔষধগুলো রয়েছে, এরকম সেনসিটিভ ঔষধ সামান্য তাপ কিংবা আর্দ্রতায় অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে মেয়াদের মেয়াদ শেষ হওয়ার আগেই। সো এ ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। সো আমরা প্রথমে একটু দেখে নেই যে আমাদের মেয়াদ কিভাবে আমরা নির্ণয় করব। অর্থাৎ অনেক সময় আমরা আসলে জানি না যে ঔষধের মেয়াদ কিভাবে নির্ণয় করতে হবে, যেহেতু সাধারণত আমরা সরাসরি ফার্মেসি থেকে ঔষধটা কিনে নিয়ে আসি। অন্যান্য প্রোডাক্টের মতো এখানে আসলে স্পেসিফিক ভাবে ওরকম সুন্দর করে লেখা থাকে না, কিন্তু এখানে কোড আকারে লেখা থাকে। যেমন একটা ঔষধ এর স্কিপের ঠিক এই অংশটুকুতে আপনি দেখবেন যে এখানে লেখা থাকে যে E0329 বা যেই তার মেয়াদ সেটা লেখা থাকে। সো এখানে ই মানে হচ্ছে এক্সপায়ারি ডেট। ই মানে কি? ই মানে হচ্ছে এক্সপায়ারি ডেট, এবং বাকি যে চারটা ওয়ার্ড, চারটা সংখ্যা আছে, এর প্রথম যে দুইটা সংখ্যা, যেমন হচ্ছে এখানে লেখা আছে 03, তার মানে 03 কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর পরবর্তীতে লেখা আছে 29, তার মানে 29 হচ্ছে বছর। অর্থাৎ এই ঔষধটা, এই যে ঔষধটার এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এই ঔষধটা 2029 সালের মার্চ মাস পর্যন্ত প্যাকেটজাত অবস্থায়, অর্থাৎ এটা যখন এর যে দুঃখিত, এর যে স্কিপের মধ্যে আছে, এই অবস্থায় হচ্ছে এ ভালো থাকবে। ঠিক আছে? এর বাইরে যদি চলে আসে তাহলে কিন্তু সেটা তাপ এবং আর্দ্রতায় নষ্ট হয়ে যাবে। এবং এটার একটা বড় ধরনের প্রচলন আসলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এটা সম্পর্কে সামনে আসছি। সো সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম, এর অর্থ হচ্ছে 2029 সালের মাসের একদম শেষ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, যেটি সঠিকভাবে সংরক্ষিত হয়। এখন আমাদের একেবারে সহজ কথা হচ্ছে, যদি আমরা এটাকে সঠিক সংরক্ষণ করি এবং আমাদের সিলটাকে অক্ষত রাখি, ঠিক আছে, আমরা যেটা বলি আর কি স্কিপ, ঠিক আছে, তো সেই সিলটা যদি আমরা অক্ষত রাখি, তাহলে আমাদের একেবারে প্যাকেটে লেখা মেয়াদ পর্যন্ত এটা ভালো থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু যদি কোনো কারণে আমরা এটাকে খুলে ফেলি, যেমন আমরা খোলার মধ্যে কি দেখতে পাই, এই যে আমাদের এটা হচ্ছে একটা ঔষধ, যে ঔষধটা তার ইসের মধ্যে, তার যে সিল আছে সেই সিলের মধ্যে খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে, এবং এই সিলটা তাকে ওই ঔষধটার মানে চারপাশের আর্দ্রতা, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি ডিফরমেশন থেকে, ডিগ্রেডেশন থেকে বাঁচায়। কিন্তু কোনো কারণে এখন যেটা দেখা যাচ্ছে বর্তমানে, একটা প্রচলন হয়ে হয়ে উঠেছে যে ঔষধটাকে খুলে তারপরে হচ্ছে এরকম মানে নাম লেখা, যে সন্ধ্যা 6টায় খেতে হবে বা রাত 8টায় খেতে হবে, এরকম করে প্যাকেট এর বক্সের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে? সো এটা কিন্তু আসলে একটু বিপদের দিকেই চলে যাচ্ছে। কেন? এখানে মাইক্রোবস থাকে, তারপরে হচ্ছে যতবার ওটা খোলা হয় ততবার আলো বাতাস বা হচ্ছে আর্দ্রতা, তাপ, এগুলো ওটাকে ডিগ্রেডেশন বা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, বা ওটার মধ্যকার যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে নষ্ট করতে পারে। এ কারণে কখনো এই ধরনের মানে বক্স ইউজ করা আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত না। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা আছে যে আমাদের এই যে ঔষধ, এই ঔষধগুলো আসলে কোথায় রাখা সব থেকে বেস্ট, বা হচ্ছে কোথায় রাখা সব থেকে সেফ। এখানে একটা ছোট্ট আছে যে এটা হচ্ছে বাথরুম এবং এটা হচ্ছে নিরাপদ স্থান। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমাদের নিরাপদ স্থান বলতে বোঝানো হচ্ছে যেই জায়গাটায় আমাদের তাপমাত্রা, আর্দ্রতা এগুলো পরিমিত পরিমাণে থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে। যেমন ওয়াশরুম অথবা রান্নাঘর অথবা গ্যারেজ, এইসব জায়গাতে আসলে রাখা মতো সুযোগ নাই। কেন? কারণ এইসব জায়গায় তাপমাত্রা বা দেখা যাচ্ছে যেটা সঠিকভাবে সংরক্ষণ করার সুযোগ নেই। তবে আমাদের শোবার ঘর অথবা হচ্ছে আমাদের যে ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস, অর্থাৎ এখানে আমার ইজি টু অ্যাক্সেস, এই জায়গায় যদি আমি হচ্ছে আমার ঔষধটাকে রাখি, এবং সেটা খুব ভালো জায়গায়, ফ্রিজের মধ্যে না কিন্তু আবার, ঠিক আছে, সো ভালো জায়গায় যেখানে তাপ এবং
আলো সবসময় একই রকমের থাকে। যেমন আমাদের জানালার পাশের কথা যদি চিন্তা করি, জানালার পাশে রাত্রবেলা প্রচন্ড ঠান্ডা থাকে, দিনের বেলা প্রচন্ড গরম থাকে। তার মানে কি এই জায়গায় রাখা সুযোগ নেই। কিন্তু আলমারির মধ্যে যদি আমি রাখি, আলমারির একটা তাকে যদি আমি রাখি, এটা কিন্তু সবসময় একই ধরনের তাপমাত্রা মেনটেন করবে, একই ধরনের আর্দ্রতা সেখানে থাকবে। তার মানে কি সেটা একটা নিরাপদ স্থান। ঠিক আছে, সো নিরাপদ জায়গাটা আমাকে চুজ করা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা এটা তো দেখলামই যে সুরক্ষিত অবস্থা হচ্ছে এটা যখন সিলের মধ্যে থাকে। এছাড়া আমাদের ইনসুলিন বা আমাদের এই জাতীয় যে ঔষধগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো সাধারণত লিকুইড অবস্থায় থাকে, সেগুলো কিন্তু সাধারণত আমাদের তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল হয় এবং এদেরকে ফ্রিজে রাখতে হয়। তো দেখা যাচ্ছে যে ডিপ ফ্রিজে কিন্তু রাখার সুযোগ নাই, কারণ ডিপ ফ্রিজে রাখলে সেটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা জমাটবদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে। সাধারণ ফ্রিজের সাধারণ তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সব থেকে বেটার। এরপরে হচ্ছে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারের কথা হচ্ছে কি, যে এটা যদি আমরা স্বাভাবিক অবস্থায় রাখি, রুম টেম্পারেচার কিন্তু প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি সেটা সেখানে খুব একটা ভালো থাকবে না। এ কারণে আমাদের ইনসুলিনকে রাখতে হবে সাধারণ ফ্রিজে। ঠিক আছে, এবং ফ্রিজ যদি না থাকে, অনেক সময় আমাদের ইনসুলিনের প্রয়োজন হচ্ছে কিন্তু ফ্রিজের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আমরা এমন একটা জায়গায় রাখবো যে জায়গাটা সাধারণত খাটের নিচে অথবা হচ্ছে দরজার একেবারে পিছনে, বা দরজার পিছনে বলতে যে একটা স্পেস থাকে না, যে স্পেসটাতে হচ্ছে রাখলে মানে ওই জায়গাটা খুব ঠান্ডা থাকে। তো এরকম ঠান্ডা জায়গায়, যেমনটা বলা হচ্ছে খাট বা চৌকির নিচে অপেক্ষাকৃত শীতল স্থানে, অথবা পানিপূর্ণ মাটির কলসির ভেতরে পলিথিন পেঁচিয়ে রাখা যেতে পারে, যদি একান্ত আমার কাছে ফ্রিজের ব্যবস্থা না থাকে। আচ্ছা, এরপরে যদি একটু বলি যে আমাদের যে চোখের ড্রপ আছে, এগুলো কিন্তু বলা হয়ে থাকে এগুলোর মেয়াদ অনেকদিন পর্যন্ত থাকবে। এগুলোর মেয়াদ, লিখিত মেয়াদ অনেকদিন পর্যন্ত থাকবে, কিন্তু এটা যখনই খোলা হবে তার 30 দিন পর্যন্ত এটার মেয়াদ, মানে অথেন্টিক মেয়াদটা হচ্ছে এই পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। অর্থাৎ এটার মেয়াদ যদি 2035 সাল পর্যন্ত লেখা থাকে, আমাকে এটা খোলার ঠিক 30 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। 30 দিন পর এটা ব্যবহার করলে হয়তো আমার চোখে কোনো প্রবলেম হওয়া শুরু করতে পারে। সো এর জন্য বলা হয়েছে যে 1 মাসের নিয়ম, জাস্ট খোলার এক মাস বা 4 সপ্তাহ পর ঔষধ থাকলেও সেটা ফেলে দিতে হবে, কারণ এখানে বাতাসের জীবাণু অনেক বেশি এটাকে ইফেক্ট করে। এবং পরামর্শ হচ্ছে বোতল খোলার তারিখটা এই বোতলের গায়ে লিখে রাখা। অর্থাৎ প্রথম চেক পয়েন্ট তো হচ্ছে আমার কি, প্রথম চেক পয়েন্ট হচ্ছে আমি চেক করবো যে হ্যাঁ আমার এটার এক্সপায়ারি ডেট আছে কিনা। দ্বিতীয়ত আমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা খোলার ঠিক 30 দিনের মধ্যে আমাকে এটা ব্যবহার করে ফেলতে হবে। সো এটা হচ্ছে একসাথে যদি আমরা একাধিক ড্রপ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অন্তত 5 মিনিট বিরতি দিতে হবে, নাহলে কিন্তু ড্রাগ ইন্টারাকশন হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, এরপরে যদি একটু দেখি ইনসুলিনের ক্ষেত্রে ইনসুলিনের কয়েকটা ধাপ আছে বা কয়েকটা প্রসেস আমরা হচ্ছে অবস্থা দেখতে পারি। যেমন আমাদের এই ইনসুলিনটার কথা যদি বলি, এই ইনসুলিনটা সব থেকে পারফেক্ট আছে, কারণ এটা একদম ক্লিয়ার স্বচ্ছ। কিন্তু কোনো কারণে যদি এরকম জমাট বেঁধে যায় অথবা হচ্ছে এরকম ডিসকালার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ইনসুলিনটা ব্যবহার করা যাবে না। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমার আম্মুকেও বলতে হবে, যে যখন আমাদের ভায়ালটা একবার খোলা হবে, অর্থাৎ এটার মাথায় যে একটা বিভিন্ন কালারফুল একটা করে থাকে যেটা খুলে ফেলতে হয়, এই ভায়ালটা খোলার 1 মাসের মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে, এরপর আর এটা ব্যবহার করা যাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার পরিষ্কার চামড়ায় দিতে হবে। অর্থাৎ আমি এটা খুব ভালো করে রাখলাম, কিন্তু আমার চামড়াটা পরিষ্কার থাকলো না, বিপদ। তার মানে কি আমার চামড়াটাকে পরিষ্কার করে এখানে অ্যালকোহল অথবা হচ্ছে এখানে একটু আমাদের স্যাভলন দিয়ে পরিষ্কার করে এরপরে এখানে আমাকে ইনজেকশনটা পুশ করতে হবে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের সিরিঞ্জ সতর্কতা, একজনের সিরিঞ্জ অন্যজন ব্যবহার করা যাবে না, এবং সুই যদি কোনো কারণে ভোঁতা হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফেলে দিতে হবে, অথবা কোনো কারণে যদি সেই সুইয়ের পোর্শনটা কি বলা যেতে পারে মানে সুরক্ষিত না থাকে, তাহলে ওটা ফেলে দিতে হবে। এবং ভুল মাত্রার ইনসুলিন বা নষ্ট ইনসুলিন থেকে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ, তার মানে কি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বা সুগার কিন্তু অনেক কি হয়ে যেতে পারে, কমে যেতে পারে, বা অনেক সময় বেড়েও যেতে পারে। ঠিক আছে, সো ঘাম, বুক ধরফর, মাথা ব্যথা হলে দ্রুত গ্লুকোজ বা মিষ্টি শরবত খান। ঘটনাটা হচ্ছে এরকম যে কেউ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, অর্থাৎ যার ইনসুলিন তৈরি হওয়ার যে অর্গানটা আছে অগ্নাশয়, সেটা যখন স্বাভাবিক থাকে বা ইনসুলিন যখন সিক্রেট হয়, তখন তার সুগার খেলে সমস্যা। কিন্তু কারো একবার ডায়াবেটিস হয়ে গেলে তার যদি সুগার একেবারে মানে নেমে যায়, ড্রপ করে যায়, তখন কিন্তু তার মধ্যে আরো বড় ধরনের সমস্যা হতে পারে। সুতরাং যদি একবার ডায়াবেটিস হয়ে যায় কারো, তাহলে কিন্তু সুগারের ব্যাপারে তাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে আমরা মেনশন করলাম। এবং ফিজিক্যাল ডায়াগনস্টিক মেয়াদ শেষের লক্ষণ, যেমন আমরা দেখতে পাচ্ছি ক্রিম বা অয়েন্টমেন্ট, একদম স্বাভাবিক ক্রিম হচ্ছে এরকম, কিন্তু কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে এটার মধ্যকার যে উপাদানগুলো আছে সেগুলো মনে হবে যে আলাদা হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমাদের তেল এবং এটার উপরে যে ডাস্ট বা পার্টিকেল গুলো ছিল সেগুলো আলাদা হয়ে গেছে। আবার সিরাপের ক্ষেত্রে সিরাপটা অনেক ঘন হয়ে যাবে বা ঘোলাটে হয়ে যাবে। আর সফট জেল
দুঃখিত, সফট জেল ক্যাপসুল বা যেটাকে আমরা সাধারণত চিনি কি হিসাবে, আমরা সাধারণত এটাকে আমাদের মানে যেগুলো ভিটামিন হিসাবে আমরা খেয়ে থাকি সেগুলো সাধারণত এরকম দলা পেকে যায় অথবা হচ্ছে গায়ে গায়ে লেগে একটা খারাপ অবস্থা, দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এবং এই ঔষধগুলো ব্যবহার করা কিন্তু খারাপ। সো সুতরাং আমরা বলতে পারি ট্যাবলেট বা ক্যাপসুলের প্যাকেটে লেখা তারিখ এবং সিল অবস্থায় প্যাকেটে লেখা তারিখ তার জন্য প্রযোজ্য। সিল খুলে ফেললে আমাদের কয়েক মুহূর্তের মধ্যে সেটা খেয়ে ফেলা সব থেকে ভালো। চোখের ড্রপ প্যাকেটে লেখা তারিখ এটা গুরুত্বপূর্ণ, তবে খুলে ফেলার মাত্র 1 মাসের মধ্যে সেটাকে ব্যবহার করে ফেলতে হবে, এরপর ঔষধ থাকলেও সেটা ফেলে দিতে হবে। এরপরে রয়েছে আমাদের ইনসুলিন ভায়াল। ইনসুলিন ভায়াল কি, যারা ইনসুলিন ব্যবহার করে ডায়াবেটিস রোগীরা, তাদের ক্ষেত্রে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ইনসুলিনটাকে সংরক্ষণ করতে হবে এবং এটাকে অবশ্যই 1 মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। এবং সর্বশেষ সিরাপ বা অয়েনমেন্ট, এগুলো প্যাকেটে লেখার তারিখ এবং এগুলোর যখন রং, গন্ধ বা এটার কনসেন্ট্রেশন যখন আমাদের মনে হবে যে না এটা আসলে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা পচে গেছে বা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন সেটাকে ফেলে দিতে হবে। ঠিক আছে? সো এভাবেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আমরা যদি হচ্ছে আমাদের একটা ক্যাবিনেটের 4টা ধাপের চেকলিস্ট তৈরি করি, যে প্রথমত আমাদের স্থান পরিবর্তন করতে হবে, যেখানে খুব ভালো এবং হচ্ছে যথেষ্ট শীতল অবস্থা আছে সেখানে রাখতে হবে। শীতল অবস্থার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ একই তাপমাত্রা সবসময় থাকে এমন জায়গায় রাখতে হবে। এরপরে আমাকে অবশ্যই ডেট ট্যাগিং করে রাখতে হবে, অর্থাৎ ইনসুলিন কখন খুললাম, চোখের ড্রপ কখন খুললাম প্রথম, সেই অনুযায়ী আমাকে 1 মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। ব্লিস্টার নিয়ম, অর্থাৎ আমাকে কখনোই পিল বক্সে, ওই যে পিল বক্সের কথা বললাম যে বক্সের মধ্যে ওরকম খুলে রাখা যাবে না। আমি যখন ব্যবহার করব তখনই আমার সিলটা খুলে তারপরে আমি ট্যাবলেট বা ক্যাপসুলটা গ্রহণ করব। এবং সবসময় আমি ভিজুয়াল চেক দিব। ভিজুয়াল চেক মানে কি, যে আমার এটা ভালো আছে কিনা সেটা আমি হচ্ছে নিশ্চিত করব। ভালো আছে কিভাবে, এটা বুঝবো যে এটা আমার স্বাদ, গন্ধ, স্বাদ তো না, মানে এটার গন্ধ, রং, কনসেন্ট্রেশন বা এটার ঘনত্ব সবকিছু ঠিক আছে কিনা, এইটার উপর নির্ভর করবে আমার এই ঔষধটা কতটা ভালো আছে। ঠিক আছে? সো এরকম আরো তথ্যমূলক আমাদের ভিডিও পেতে বা হচ্ছে এরকম আরো অনেক ধরনের হেলথ, ডায়াগনস্টিক ইত্যাদি ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।